আসবো ফিরে আবারও লেখিকা সুরভি আক্তার পর্ব 10-এর শেষাংশ। সিরাতের ঘরের বেলকনিতে বুকে আড়াআড়ি হাত ঠেসে দাঁড়িয়ে আছে রৌদ্র। চোখে মুখে স্পষ্ট বিরক্তি, কপালে বিতৃষ্ণ ভাঁজ। কোনোরূপ কথা না বলে সিরাত ওকে টেনে হিড়হিড়িয়ে নিজের ঘরে নিয়ে আসলো। বাধা দেওয়ার ক্ষমতা ছিল না রৌদ্রের। ওকে বারান্দায় দাঁড় করিয়ে রেখে এই মেয়ে এখন উধাও। বলে তো গেল এক পাও না নড়তে, কথা অনুযায়ী নড়েনি রৌদ্র। বিরক্তি সমেত দাঁড়িয়ে আছে। মিনিট পাঁচেক বাদ সিরাত আসলো। নিচে গিয়েছিল আহিয়ানকে অফিসের জন্য বিদায় দিতে। রামিসাকে খাইয়ে রুবিনা কাবিরের কাছে দিয়ে ফ্রি হয়ে আসলো সে। ঘর পেরিয়ে বারান্দায় গিয়ে রৌদ্রকে দেখে হন্তদন্ত হয়ে ডাকলো, রৌদ্র আছিস? আমি ভেবেছিলাম চলে যাবি। বিরক্তির মাত্রা বাড়ে রৌদ্রের। চলে যাবে মানে? এ কেমন ঠেস দেওয়া কথা। বিরক্তি গলে গমগমে স্বরে বলল, এখানে কেন ডাকলে সেটা বলো। বেরোবো আমি, এখানে থাকার সময় নেই। সময় নেই কেন? কোথায় বেরোবি? কি কাজ তোর বাইরে? সারাটা দিন বাইরে কি করিস তুই? রৌদ্র খানিক জড়িয়ে এলো, কণ্ঠ নুইয়ে বলল, কাজ আছে, কি বলবে তাই বলো। তোকে দেখে অবাক হচ্ছি। কেন? অবাক না হওয়ার তো কোনো কারণ নেই, শুধু আমি কেন, বাড়ির সবাই স্তম্ভিত হচ্ছে তোর বিহেভিয়ারে। কেউ প্রকাশ করছে না দেখে সবটা নর্মাল আছে এখনো অবধি। তোর কি হয়েছে বলতো? কি আবার হবে? সেদিন মেঘাকে মারলি কেন? অলরেডি এর জবাব দিয়েছি, আর দিতে পারবো না। আর আজ, আজ মেঘাকে কী সব বললি তুই? আমি কিন্তু শুনেছি। কি বলেছি মনে কর? ভুলে গেছি? মুখে বলে মনে করাতে পারবো না। বড় বোন আমি তোর। তাহলে বড় বোন হয়ে এসবে ইন্টারফেয়ার করছো কেন? হ্যাভ ইউ নো শেম? রৌদ্র বলো। সিরাত খানিক থমকে রইল। কি গা ছাড়া ছেলে রে বাবা। না জবাবে গুরুত্ব আছে আর না লজ্জা। উল্টো ওকেই জিজ্ঞেস করছে। সিরাতের লজ্জা আছে না নেই? শ্বাস ফেলল সিরাত, গলা ভার করে বলল, এত বছর পর ফিরে এসে বউয়ের প্রতি টান অনুভব করছিস? তৎক্ষণাৎ ছলকানো দৃষ্টিতে রৌদ্র তাকায় সিরাতের দিকে। দুই ভাই বোনের চোখাচোখি হয়। রৌদ্র তেতে বলে, হু দ্য হেল ইজ দ্য ওয়াইফ? মেঘা। রৌদ্র চোখ সরায়, রেগে বলে, আমাকে রাগেও না আপু, ওই ইডিয়েটটা আমার বউ। হ্যাঁ, হোয়াটস এ জোকস। আই ডোন্ট কনসিডার হার অ্যাজ মাই ওয়াইফ, শি ইজ জাস্ট এ ফল্ট অফ মাইন। সিরিয়াসলি, ও শুধুই তোর মিস্টেক? ইয়া, নাথিং বাট এ মিস্টেক। ভেবে বলছিস? একদম। সিরাত ভ্রু উঁচায়, শব্দ করে শ্বাস ফেলে। রোদের ডান বাহুতে চাপড় মারার ভঙ্গিতে বলে, গুড, যদি এটাই হয়ে থাকে, যদি ও শুধু তোর ফল্ট হয়ে থাকে, যদি ওকে তুই সত্যি বউ না মেনে থাকিস, তাহলে এটা পরবর্তীর জন্য ভালোই হবে। পরবর্তীতে এ নিয়ে ঝামেলা হবে না আর। মেঘা ওর পথে এগোতে পারবে, নিজের মতো করে ওর জীবনটা সাজাতে পারবে কারোর সাথে। এটা ওর জন্য ভালো হবে, বুঝেছিস? আব্বু তো বলছিল, যদি বিয়ে হয়েই থাকে তাহলে ডিভোর্স হবে। বেকার বেকার অন্যের বইয়ের তকমা লাগবে কেন মেয়েটার শরীরে? তোর সাথে ডিভোর্স না হলে তো ও আর কাউকে বিয়েও করতে পারবে না। তুই বরং এবার দেশে ফিরে এসে একটা সুযোগ করে দিয়েছিস। এবার আইনিভাবে তোদের ডিভোর্সটা দিতে হবে। যদিও তোদের এই চাপা বিয়ের ব্যাপারে তেমন কেউ জানে না, এতে ডিভোর্স করানোতে সুবিধাই হবে। ঝামেলা পোহাতে হবে না বেশি। তুই তো ফিরবি আবার। কিরে, সত্যিই ফিরবি? তুই তো বেপরোয়া, কারোর কথা শুনিস না, কারো ধার ধারিস না, ফিরতেও পারিস। তবে হ্যাঁ, ফেরার আগে ডিভোর্স পেপারে সাইনটা করে দিয়ে যাস। নয়তো পরে এক দেশ থেকে অন্য দেশে এসব পেপার পাঠানো জটিল ব্যাপার হয়ে যাবে। অত জটিলতার চেয়ে এটাই ভালো হবে, যাওয়ার আগে ডিভোর্স পেপারে সাইন। সিরাত আর কিছু বলতে পারে না। ওকে বলার সুযোগ দেয় না রৌদ্র, আর না শোনার প্রয়োজন বোধ করে। শেষে সিরাতের দিকে এক পলক রোষাবিষ্ট দৃষ্টিতে তাকিয়ে ফোঁস করে গজগজ পায়ে বারান্দা ত্যাগ করে সিরাতকে টপকে। সিরাত কথা শেষ না করেই ওকে যেতে দেখে পিছন থেকে ডাকলো, রৌদ্র, আরে শোন, আমার কথা এখনো শেষ হয়নি। যাওয়ার আগে ডিভোর্স, ব্যাস এটুকুই। এবারও শেষ করতে পারলো না কথা। বারান্দা পেরিয়ে ঘর, অতপর ঘর পেরিয়ে বাইরে বেরিয়ে ঠাস করে দরজাটায় সজোরে একটা লাথি বসালো রৌদ্র। বিকট শব্দে চোখ খিচে খানিক চমকে চুপসে গেল সিরাত। কথাটুকু আর শেষ করতে পারল না। হিসিসে নিজের ঘরের দিকে এগোলো রৌদ্র। ও চলে যাওয়ার এক মুহূর্ত বাদ ফিক করে হেসে ওঠে সিরাত। দুদিকে ঘাড় ঝাঁকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলে। সন্ধ্যা গড়িয়েছে, আজ ছাদে ওঠা হয়নি টুকটুকির বিরহে। বেচারি হাঁটতে পারছে না, সেই একইভাবে শুয়ে বসে আছে, খালি গিলছে সারাটা দিন। শুভ্র গাদা গাদা চকলেট স্ন্যাক্স এনে দিয়েছে। ভার্সিটি থেকে ফেরার পথে আদ্রও নিয়ে এসেছিল। সারাটা দিন এসবই গিলে গেছে সাফা, মুখ বন্ধ রাখেনি এক মুহূর্ত। এখনো বসে বসে গিলছে, হাতে বিগ সাইজের একটা ক্যাডবেরি। ওর যা পছন্দ এটা বলে বোঝানো দায়। মেঘা কিছু না পেয়ে একখানা বই হাতে বসেছে, উপন্যাসের বই।
অনেক বই সংগ্রহে আছে, তবে পড়া হয় না তেমন। যখন খুব বোর লাগে, কোনো কিছু ভালো লাগে না, তখন মাঝে মাঝে একটা দুটো পৃষ্ঠা খুলে বসা হয়, চোখ বোলানো হয় পাতার ভাঁজে। এখনো তাই করছে মেঘা। বেড বরাবর সামনের সোফাটায় পা তুলে বসে শরীর একটু এলিয়ে দিয়েছে, চুল খোলা ভেজা এখনো। সোফায় শরীর এলিয়ে দেওয়ায় মেঝেতে গড়াগড়ি খাচ্ছে দীপ্ত কেশরাশি। দীর্ঘক্ষণ পর পর পাতা উল্টাচ্ছে ধীর গতিতে। সাফা খেতে খেতে ওকে পরখ করেছে কয়েকবার। হাতের চকলেটটা প্রায় শেষ, আর 2 বাইট নিলেই শেষ হয়ে যাবে। পাশে তাকালো, বিছানায় শুধুই রেপারগুলো পড়ে আছে অবহেলিতের ন্যায়। কতগুলো চকলেট নিয়ে বসেছিল, সব শেষ। এত তাড়াতাড়ি? চকলেটে আর এক কামড় বসিয়ে ডাকলো সাফা। মেঘা, টেবিলের ডয়ারে কিছু ক্যাডবেরি আছে, দে না প্লিজ, এগুলো শেষ হয়ে গেছে। মেঘা তাকালো হা বনে। এই মেয়ে এত তাড়াতাড়ি সব শেষ করলো? সব শেষ করেছিস? হুম, খেয়ে ফেলেছি। টেবিলের ডয়ারে আরও কয়েকটা আছে, আমি দেখেছি কাল, তবে খাইনি, দে না। ওগুলো আমার, আদ্র ভাই সেই কবে এনে দিয়েছিল, এখনো খাইনি আমি। আর তুই এক বসায় এত এত চকলেট খেয়ে নিলি? কি করব, সোজা জিভে লোভ সামলাতে পারে না। তুই তো খাবি না জানি, দে না। মেঘা বই বন্ধ করে উঠে দাঁড়ালো, ডয়ার থেকে চকলেটগুলো বের করে পাশে দাঁড়িয়ে ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, একটু কম করে খা মা আমার, এত খেলে ক্ষতি হবে, বুঝিস না কেন? কে বোঝে না শুনি? পুরুষালী উচ্ছ্বাসিত ভরাট কণ্ঠে দুজনে চকিতে তাকায় দরজার দিকে। ফ্লাওয়ার বুকে হাতে নিয়ে দাঁড়িয়ে এক সুদর্শন যুবক। পরনে তার সাদা শার্ট আর কালো প্যান্ট, ঠোঁটে একরাশ কুসুমিত হাসি। সাফা দেখে চেঁচিয়ে ওঠে হকচকিত হয়ে, মাই বাড়ি। ইয়েস বাড়ি। এগিয়ে যায় ছেলেটা। পেছন থেকে শুভ্র ঘরে না ঢুকে থমথমে গলায় বলল, আমি ফ্রেশ হতে গেলাম, বলেই চলে গেল সে। ছেলেটা এগিয়ে গিয়ে বিছানার পাশে দাঁড়ায়, প্রথমে নজর দেয় সাফার পায়ের দিকে। অমনি হাসি গায়েব হয়ে ঠোঁট থেকে। কপালে ভাঁজ ফেলে দীর্ঘশ্বাসে বলে, পা ভেঙেছে শুনলাম, এখন কেমন আছিস? খুব ভালো। তোমাকে দেখে আরো বেশি ভালো হয়ে গেলাম। লাস্ট সপ্তাহ থেকে পাত্তা মিলছে না তোমার। কোথায় ছিলে বলো তো, দেখিনি কেন? শহরে ছিলাম না, আজই আসলাম। ছেলেটার হাতের তরতাজা ফুলগুলো ভীষণ টানছে সাফাকে। হাত কিলবিল করছে ওগুলোকে ছুঁয়ে দেওয়ার জন্য। ছেলেটা বুঝতে পেরে মৃদু হেসে ফুলগুলো বাড়িয়ে দিল। অমনি ঝাঁপিয়ে পড়ল সাফা, নাক ডুবিয়ে ফুলের ঘ্রাণ টেনে নিল নিজের মাঝে, গদগদ হয়ে বলল, থ্যাংক ইউ ভাইয়া। কপাল কুঁচকে ফেললো ছেলেটা, বাদ সাধল, ডোন্ট কল মি ভাইয়া, কল মি বাড়ি, নয়তো সব ফুল ফিরিয়ে নিয়ে যাব। আমি দিলে তবেই তো। এসব আমার, আর আমার জন্য এনেছো আমি জানি। মুচকে হাসলো ছেলেটা, মেঘার দিকে তাকালো এ পর্যায়ে। হাসি চওড়া করে বলল, কেমন আছো মেঘা? মুচকে হেসে উত্তর করে মেঘা, জি ভাইয়া ভালো, আপনি? ভালো আছি, তবে শুনলাম সাফা নাকি ভালো নেই। এই পা ভাঙলি কি করে তুই? দেখে চলতে পারিস না? পড়ে গেছিলাম, ভাঙেনি, মচকেছে। হাঁটতে পারছিস? হুম, কাল থেকে পারবো। শ্বাস পড়ল ছেলেটার বুক চিরে, সরু মলিন চোখে পাখানা পরক করলো সাফার। কিছুক্ষণ পর বাড়িতে ফিরল আদ্র। বেরিয়েছিল সে। ফ্রেশ হয়ে ঘর হতে বেরোতেই মুখোমুখি হয় শুভ্রের। শুভ্রের সাথে চেনা আরও একটা মুখ দেখে একচিলতে হেসে বলে, আরে সায়ন ভাইয়া, কখন এলে? হাসলো সায়ন ছেলেটা, উত্তর করলো, এই তো একটু আগে। তুমি তো রাজশাহীতে ছিলে না? ফিরেছি আজ। আদ্র হাসি প্রগাঢ় করলো, গলা ঝেড়ে ভনিত করে বলল, আচ্ছা, ফিরেছো আজই? শুনেছিলাম বিজনেস পারপসে গেছিলে। ভাইয়া তো বললো দিন 10 থাকবে, এত তাড়াতাড়ি চলে এলে যে, কাজ হলো? চোখ পাকালো সায়ান শুভ্রের রাগী ভঙ্গিমা দেখে। দাঁত চেপে বলল, শালা রাগাস না, আমাকে রাগানোর চেষ্টা করছিস। আর ওদিকে তোর ভাই ফুঁসছে। শুভ্র গটগটিয়ে ওদের দুটোকে পাশ কাটিয়ে নিজের ঘরে ঢুকলো। তপ্ত শ্বাস ফেলল সায়ান। আদ্র না বুঝে শুধালো, কি হলো ভাইয়ার? আমি আমার বিজনেস ছেড়ে এসেছি, আর তোর ভাইয়ের জ্বলছে। লস হলে আমার হয়েছে, ওর কি? দাঁড়া, তোর খবর করছি আমি। সায়ানও গটগটিয়ে শুভ্রের পিছু নিল। ঘরে ঢুকে ফোন নিয়ে বসেছে শুভ্র। পায়ে পা তুলে নিরেট ভঙ্গিতে ফোন স্ক্রল করছে। সায়ান ধপ করে ওর পাশে বসলো, বলল পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে, হয়েছেটা কি তোর? এমন ভাব করছিস যেন তোর বিজনেসে ক্ষতি হয়েছে। ক্ষতি হলে আমার হয়েছে, তোর কি এতে? শুভ্র তৎক্ষণাৎ জলজলে চোখে তাকালো, খ্যাটখেটে স্বরে ঝেড়ে বলল, তোর বিজনেস নয়, তোর বাপের বিজনেস। আর তোর বাপ আমার শ্বশুর। আমার শ্বশুরের লাখ লাখ টাকার ডিল ক্যান্সেল করে কোন আক্কেলে 3 দিন আগে বাড়ি ফিরলি তুই? কতগুলো টাকার ব্যাপার আছে এখানে, জানা নেই তোর? আজকের কনফারেন্স মিটিংয়ে অ্যাটেন্ড হতে পারিসনি, এর অর্থ কি? এই পুরো সপ্তাহে সব পরিশ্রম জলে ভাসিয়ে দিলেই এতগুলো টাকা ইনভেস্ট হয়েছে, গায়ে লাগে না তে?
লাগে তো ভীষণ গায়ে লাগে। যার জন্য গায়ে লেগেছে তার জন্য ছুটে এসেছি আমি। এসব মানি নো ফ্যাক্ট, বেঁচে থাকলে এমন হাজার ডিল হাতে আসবে। এবার না হয় মিস করলাম, আমার কিউটি পায়ের জন্য এটুকু ছাড় দিতেই পারি। সুব্রতির দিকে মাথা নাড়ালো। এই পাগলকে কিছু বলে লাভ নেই। যে ছেলে একটা ফোন কলে ভালো মতো সবটা না শুনেই এক ছুটে রাজশাহী থেকে রাজধানীতে আসতে পারে লাখ লাখ টাকার এগ্রিমেন্ট ফেলে, সেই ছেলেকে আর কি বোঝাবে ও? বোঝালেও এই পাগল বুঝবে নাকি? সায়ন সোফার পিছনের দিকে হেলে মাথা এলিয়ে দেয়। চোখ বুজে শ্বাস টেনে মৃদুস্বরে বলে, তোর বোনের খুব লেগেছিল ইয়ার, ব্যথা পেয়েছে ভীষণ, দেখে রাখতে পারিস না ওকে একটু? ওই খচ্চরকে কতক্ষণ চোখে চোখে রাখা যাবে? ও কি ছোট বাচ্চা, কতক্ষণ দেখে রাখবো ওকে? যতক্ষণ না ও আমার কাছে আসে ততক্ষণ, যতক্ষণ না ওকে দেখে রাখার জন্য আমি ওকে নিজের কাছে নিয়ে আসি ততক্ষণ, যতক্ষণ না ও পুরোপুরি আমার হয় ততক্ষণ। আমার হয়ে গেলে ওকে দেখে রাখার জন্য আমি একাই যথেষ্ট। আপাতত ওকে দেখে রাখার দায়িত্বটা তোদের। পরিপ্রেক্ষিতে শুভ্র কিছু বলল না, দম টানল সায়ান। শুভ্র মনে মনে মুচকি হাসে। এই পাগলকে কেউ বলতেই চায়নি টুকটুকির ব্যাপারে। পাটা মচকেছে শুধু, মুখ ফসকে বেশ হয়ে বেরিয়ে গেছিল সিঁড়ি থেকে পড়ার কথা। ব্যাস এটুকুই যথেষ্ট ছিল এই পাগলের এখানে ছুটে আসার জন্য। পাগলটা ওর একমাত্র বেস্ট ফ্রেন্ড সায়ান্ন। তবে সবাই ছোট করে সায়ান ডাকে। পুরো নাম সায়ান্ন ইফতেখার। সেই ছোট্টকালের স্কুল লাইফ থেকে ফ্রেন্ডশিপ ওদের। সায়ানের একটা ছোট বোন আছে, মেহেরিশ মেহের। ওর সাথে শুভ্রের বিয়ে, সম্পর্কটা একটু জটিলতা পেরিয়ে নতুন মোড় নিতে চলেছে। সায়ান একটু ভেবে বলল আবার, শুনলাম তোদের বিয়ের ডেট ফাইনাল করার কথা হচ্ছে। স্যাত করে ওঠে শুভ্র, গম্ভীরতা ঠেলে ধরফরিয়ে ওঠে। হোয়াট, সিরিয়াসলি? মানে আমাদের বিয়ের ডেট? আমার আর মেহেরের? তোর আর আমার বোনের? সিরিয়াসলি? আর কে বলল তোকে? ভাবসাব নিয়ে ঘাড় উঁচিয়ে বলল সায়ন। শুনলাম। কেন, তুই জানিস না? বাড়ি থেকে খবর রাখিস না এসবের? শুভ্র ছটফটিয়ে বলে, আরে আমার কানে তো এসব কিছু আসেনি, বাড়িতে তো আলোচনা হয়নি এসব নিয়ে। আব্বুর সাথে কথা হয়েছিল, তখন বলল আব্বু রৌদ্র ফিরেছে, ও থাকতে থাকতে তোদের বিয়েটা দিয়ে দেবে হয়তো। ও তো ফিরে যাবে, বেশি দিন থাকবে না শুনলাম। এর মানে তোদের বিয়ের বেশি দিন নেই আর। আঙ্কেল আন্টি মানে আমার ফিউচার ফাদার অ্যান্ড মাদার ইন ল আমার বাপ মায়ের সাথে কথা বলেছে এই নিয়ে। কাল মেবি ডেট ফাইনাল করা হবে, সপ্তাহের মাথায় ডেট ফিক্সড করা হতে পারে।